এই মাসে সিয়াম সাধনার মাসে দান করার ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, প্রার্থনার ক্ষেত্রে আমাদের স্পেসিফিক অনেক ইনস্ট্রাকশন আছে। এই মাসের মহিমা অনেক বেশি। আ আমাকে কোনো ইসলামিক স্কলার মনে করে আমার কথা শোনার দরকার নাই। নিজ দায়িত্বে আপনারা লেখাপড়া করবেন। এই সিয়াম সাধনার মাসকে আপনারা পালন করবেন এবং সবাই সাধ্যমতো চেষ্টা করবেন আম প্রার্থনা করার জন্য, নামাজ রোজা করার জন্য, গরিবদেরকে সাহায্য করার জন্য, প্রতিবেশীদের দেখাশোনা করার জন্য, বাবা-মাকে দেখাশোনা করার জন্য, ভাই-বোনদের দেখাশোনা করার জন্য। একটা কথা আপনারা মনে রেখেন, প্রত্যেকটা রোজা একটা ফরজ। কিন্তু একটা ফরজ পালন করতে গিয়ে রোজা কি ফরজ? দর্শক শ্রোতা আমাকে কি একটু বলবেন? হ্যাঁ, আ এই একটা ফরজকে আদায় করতে গিয়ে দেখা যাবে আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়া বাদ দিয়েছেন। এটা করেন না। বাবা-মার দেখাশোনা করা আম বাদ দিয়েছেন। এটাও করবেন না। আ যেখানে যতটুকু দায়িত্ব পালন করার অতটুকু করবেন। আজকের আমার এ বিষয়ে আর কিছু বলার নাই। আমি একটা জিনিস শুধু চেক করছি, আমার অডিওটা ঠিক আছে কিনা। আমার এখানে দেখা যাচ্ছে আপনারা কি আমার অডিও ঠিকমতো শুনতে পাচ্ছেন? আ আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা কি আমার অডিওটা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা? আমাকে একজন এট লিস্ট বলেন যে আমার অডিওটা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন। আপনা আ আপনারা ওকে। আ আব্দুল হাশিম ভাই আপনি বলেছেন ইয়েস আপনি শুনতে পাচ্ছেন। আ জি ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ। আবুল হাসান, আম বাচ্চু ভাই, আপনারা অনেকেই বলছেন, আব্দুর রহমান ভাই আপনারা বলছেন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের আমি যে আলোচনাটা দিয়ে আমি যে বিষয়টা দিয়ে আমি আলোচনাটা শুরু করব, এই বিষয়টার একটু আলোকপাত আপনাদেরকে আমি করতে চাচ্ছি। আমি বিষয়টাকে কেন টানলাম? তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে উনি একটা কথা বলেছেন। উনি বলেছেন, এই কথাটা উনি বলেছেন, "আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।" খুবই ভালো কথা। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। খুবই ভালো কথা। এর চেয়ে তো আর ভালো কথা হতেই পারে না। উনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। এখন আ আমরা ছোট সময়ে একটা পৌরাণিক গল্প শুনেছি। নিজামুদ্দিন আউলিয়া উনি খুনি ছিলেন। এখন নিজামুদ্দিন আউলিয়াও তো একসময় আউলিয়া হইছে। আল্লাহ তো মানুষের ভিতরে পরিবর্তন আনে। নিজামুদ্দিন আউলিয়া যদি ১০১ টা খুন করার পরে উনি আউলিয়া হয়ে যায়, আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়ে যান, তাহলে তারেক রহমান কেন পারবেন না? তারেক রহমানের আশেপাশের লোকজনরা কেন পারবেন না? অত্যন্ত দুরূহ ব্যাপার এই বিষয়টাকে অনুধাবন করা, ধারণ করা বা বিশ্বাস করা অত্যন্ত দুরূহ ব্যাপার। কারণ তারেক রহমানের আ ঝুলিতে সততা, ন্যায়, আইন এগুলো এগুলোর প্র্যাকটিস অত্যন্ত অপরিচিত শব্দ। তো তারপরেও যদি উনি বলে থাকেন উনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, আলহামদুলিল্লাহ। আমরা তো দোয়া করব উনি যেন আইনের শাসন প্রতিষ্ঠা করেন। কয়েকটা ব্যাপারে আ আমার কাছে বোধগম্য না। বোধগম্য না কেন? বোধগম্য না এইজন্য, প্রত্যেকটা মানুষ সৎ বা পরিবর্তন হওয়ার আগে, খারাপ থেকে ভালোতে পরিবর্তন হওয়ার আগে তার পিছনের ঝুলি সব ঝেড়ে ফেলে দেয়। বলে আমার এই ব্যর্থতা ছিল, আমার এই অসুবিধা ছিল। বলে সবাইকে। তারেক রহমান কি এই কাজটা করেছে? যে উনি কোন অন্যায় করেছেন? তারেক রহমান কি বলেছেন উনি কোন আইন ভঙ্গ করেছেন? উনি নিজে তো করেনই নাই। এখন আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে যদি একটা কথা বলি, কোর্টে যদি কোনো একটা কেসের ক্ষেত্রে একটা জাজ, বিচারকদের একটা প্যানেল একটা সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে ওই সিদ্ধান্তটাকে প্রেসিডেন্স হিসাবে কোর্টে হাজির করে। বলে যে অমুক জায়গায় এই কোর্টের এই আ বিচারিক আদালত এই কাজটা করছে। রেফারেন্স হিসাবে আসে। আপনারা কি জানেন তারেক রহমান একটা জিনিস এস্টাবলিশ করে গেলেন। কি এস্টাবলিশ করে গেলেন? মানে বিদেশী একজন নাগরিক উনি তার নির্বাচনের হলফনামায়
প্রকাশই করেন না যে উনি কোনো বিদেশি নাগরিক, তাহলে কি উনি একটা প্রেসিডেন্স তৈরি করে গেলেন। ভবিষ্যতে সজীব আহমেদ ওয়াজেদ অথবা আমি জেকব মিল্টন অথবা অন্য কেউ দেশে গিয়ে যখন হলফনামায় ওই কথাটা লিখবে না, এখনকার নির্বাচন কমিশন কি আমার মনোনয়ন অথবা সজীব আহমেদ ওয়াজেদের মনোনয়নের ক্ষেত্রে তারা কি এটাকে ওভারলুক করবে, জিজ্ঞাসা করবে না? সজীব আহমেদ ওয়াজেদ না হয় বলল আমার নানার নাম মুজিব শেখ, আমার মায়ের নাম হাসিনা শেখ, তো আমার স্পেশাল প্রিভিলেজ আছে। সজীব আহমেদ ওয়াজেদ বলবে আমার স্পেশাল প্রিভিলেজ আছে, আমার ওটা বলতে হবে না। তো নির্বাচন কমিশন বলবে কেন বলতে হবে না? তখন সজীব আহমেদ ওয়াজেদ বলবে 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে তারেক রহমানের হলফনামায় উনি এসব প্রশ্নের জবাব দেয় নাই, আমার কাছে এই প্রশ্নের জবাব চাচ্ছেন কেন? নির্বাচন কমিশন বলবে চায় নাই। তাইলে ওই সময় সজীব আহমেদ ওয়াজেদ আর মনোনয়ন সরকার হয়তো গ্রহণ করবে, নির্বাচন কমিশন গ্রহণ করবে, কারণ তার নানার নাম মুজিব শেখ, তার মায়ের নাম হাসিনা শেখ। সজীব আহমেদ ওয়াজেদ প্রথম কথা উনি ভারতীয় নাগরিক, সজীব আহমেদ ওয়াজেদ উনি আমেরিকান নাগরিক, এবং উনি বাংলাদেশে গেলে উনি যদি নির্বাচন করতে যান নির্বাচন কমিশন উনাকে আর না বলতে পারবে না, কারণ বিদেশি একজন নাগরিক শুধুমাত্র ইলেকশনে অংশগ্রহণ করে নাই, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমি বলছি না এটা দোষের কিছু, তারেক রহমান, তার দল এবং বিভিন্ন নেতারা সংবিধানকে এমন ভাবে সম্মান করেছে যেন সংবিধানটা আমাদের পবিত্র কোরআন শরীফের চেয়েও পবিত্র। আস্তাগফিরুল্লাহ। এই রোজার মাসে আমার মুখ এমনি খারাপ থাকে, এই খারাপ করা তো সম্ভব না। এখন সজীব আহমেদ ওয়াজেদ যখন বলবে আমার হলফনামায় আমি এগুলো বলবো না, তাকে কেউ আটকাতে পারবে না, কারণ আইনি লড়াইয়ে আর উকিলরা বলবে 2026-এ তারেক রহমান এই আইন ভাঙছে। আরো একটা কথা, সজীব আহমেদ ওয়াজেদ তার হলফনামায় তার বিলিয়ন ডলার লুকায়া যাবে, বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকার আলেকজান্ড্রিয়া ভার্জিনিয়ায় বা বিভিন্ন জায়গায় তার যে বাড়িঘর আছে, সে বলবে নাই নাই আমি খয়রাতি, আমি ফকির হলফনামায় এটা নিয়েও আর কেউ কোনো কথা বলতে পারবে না, কারণ তারেক রহমান তো তার সম্পদের হিসাব দেয় না, তারেক রহমান তো কোথায় তার কি আছে এগুলো সম্পর্কে মিথ্যাচারিতা করেছে। তাইলে একটা কথা, তারেক রহমান কি করলেন? একটা মিথ্যাকে, একটা ভণ্ডামিকে আইনের মধ্যে মার পেয়েছে, উনি নিজে আইন ভাঙলেন এবং আইন ভাঙার পরে উনি বললেন উনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। এটা তো বিশাল কোয়ালিটি। নিজামুদ্দিন আউলিয়া 101টা খুন করে যদি আউলিয়া হয়, তাহলে তারেক রহমান নিজে আইন ভাঙবে, আইন ভেঙে উনি আইনের শাসন কেন প্রতিষ্ঠা করবে না? উনি তো বিশাল আউলিয়া হবেন। উনি পীর আউলিয়া যদি হন, ভবিষ্যতে ওনার নামের আগে যদি এই নিজামুদ্দিনের মতো যদি আউলিয়া শব্দটা লেখা থাকে, আপনারা তো অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু একটা কথা আপনারা ভুলে যেন না, তারেক রহমান না হয় পার পাইলো, সজীব আহমেদ ওয়াজেদও পার পাইলো, আমাকে তো বলবে আপনিও বিদেশি নাগরিক। আমি বলবো ভাই আপনারা তারেক রহমানের নমিনেশনের সময় এটা নিয়ে নাড়াচাড়া করেন নাই, সজীব আহমেদ ওয়াজেদেরটা নিয়ে নাড়াচাড়া করেন নাই, তাহলে আমারটা করতেছেন কেন? তখন বলবে আপনার নাম কি মুজিব শেখ, আপনার বাবার নাম কি মুজিব শেখ, না আপনার মায়ের নাম হাসিনা শেখ? আমি বলবো না, তাইলে আপনারটা তো ধরতে হবে।
কেন ভাই? আপনারা তো তারেক রহমানের কেউ ধরছেন আর কিছু কর নাই। নির্বাচন কমিশন কইব আপনার বাপের নাম কি জিয়া? আমি বলবো না। আপনার মায়ের নাম কি খালেদা জিয়া? আমি বলবো না। তাহলে বলবো হয় না, তাহলে তো আপনাকে করতেই হবে। আমি তখন বলবো কেন? এই যে আব্দুল আওয়াল মিন্টু, তার বাপের নাম তো মুজিব শেখও না, জিয়াও না। তখন নির্বাচন কমিশন আমারে বলবে, মিয়া আপনি বেশি কথা কন। আব্দুল আওয়াল মিন্টু ভারতের পাঁচ আটছে, জিয়ার পাঁচ আটছে, মুজিবের পাঁচ আটছে, যে যখন আটছে এরশাদের পাঁচ আটছে, চারটা চুপতে সেটা করে ফেলাইছে। এই জন্য আব্দুল আওয়াল মিন্টুর স্পেশাল প্রিভিলেজ আছে। কেন থাকবে? আপনি তো কারো পাঁচ আটের নাই। আমি তখন মুখ বুঝে বলবো, ভাই আমি কোন দেশে আসছি? আমি বললাম ঠিক আছে ভাই, আব্দুল আওয়াল মিন্টু তারে না হয় বাদ দিল, তাইলে এইবার ওই যে এই লন্ডনে যে আব্দুল মালেক আছিল, আব্দুল মালেকের বাপের নাম তো জিয়া না, মায়ের নাম তো খালেদা জিয়া না। তখন বলছে উনি লন্ডনে তারেক রহমানের বাসায় 17টা বছর বাজার কইরা দিছে। 17টা বছর মূলা কিনা দিছে, আলু কিনা দিছে, মাছ কিনা দিছে, সাপ্লাই দিছে। আপনি এগুলো করছেন? আমি বলছি না ভাই, আমি তো এগুলো করি না। এলে মালিক পাবে না তো আপনি পাবেন। আমি বলবো কয়সর, কয়সর এগুলা করছে। কয়সর ডালিয়ারে তার বাসায় রাখছে, কয়সর ডালিয়ারে লইয়া বাজার সদাই কইরা দিছে, তারেক রহমানের জন্য হোটেল বুক কইরা দিছে, কত টাকা ঘুরে লয়ে গেছে। আপনি কি এগুলা করছেন? আমি বলবো না ভাই, আমি তো এগুলো করি না। তাহলে আমি যদি নির্বাচন কমিশন করবো, আপনি সময় নষ্ট করতেছেন, ছাড়েন, আপনার নমিনেশন বাতিল। আপনি কিছুই করেন না, তো আপনার কেন দেখবো না? তখন আমি সংবিধান বের করে যদি বলি যে সংবিধান এই কইছে, সংবিধান এই কইছে, তখন নির্বাচন কমিশন সংবিধানটারে রাস্তার মধ্যে ছুঁড়া ফালাই দিয়া কি কইব জানেন? সংবিধানের খাতা পড়ে তুই যে মিল্টন বাইরা নির্বাচন কমিশন দিয়া। চমৎকার হবে না? এর অর্থ কি জানেন? আইন আপনার জন্য আর আমার জন্য এক, আর মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলি এবং পাঁচটা ফ্যামিলি তাদের জন্য আর এক। তাইলে কি আইন ভঙ্গকারীরা আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উনি কত সুন্দরভাবে বলে গেছেন, অপরাধীরা যখন সমাজ পরিচালনা করবে, অপরাধীরা যখন দেশ পরিচালনা করবে, তোমরা ধরে নেবা কিয়ামত খুব কাছে। আমি বলছি না কিয়ামত কালকের, আমি এটা বলছি না। বাট আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, সেখানে আমাকে নির্লজ্জ হতে হয় একটা সত্য কথা বলার জন্য। আমাকে অনেকে বলে যে, মিল্টন আপনি তো আপনার চোখে কি মানে আপনার চোখ কি মাছের চোখ? আপনার একটু লাজ লজ্জা লাগে না এত ওপেনলি কথাগুলো বলতে? আমার পেটে ক্ষুধা আছে। আমার মা অসুস্থ। আমার বাবা মারা যাচ্ছে। আমি প্রয়োজনের শিখরে দাঁড়ায় আছি আমার দরকার বাঁচার জন্য। সত্য কথা আমাকে বলতে হবে। এর কোনো বিকল্প নাই। একটা কথা আজকের ঠান্ডা মাথায় আমি বলি। তারেক রহমানের জন্য আমার শুভকামনা। তারেক রহমান যদি সফল হয়, তারেক রহমান যদি সফল হয়, ভাই আমার দেশটাই তো সফল হবে। তে আমার তো খুশি হওয়ার কথা। আমার ইমোশনাল হওয়ার কথা। আমার দেশ যদি সফল হয়। আমার দেশ সফল হলে, আমার মাতৃভূমি যদি সফল হয়, আমি তো সুখে কেঁদে ফেলবো। কিন্তু গত ৫৪ বছরে ৭.৫ কোটি থেকে আজকের ২০ কোটি মানুষকে কন্টিনিউয়াসলি ডিপ্রাইভ করা হলো তাদের ভোটের অধিকারকে।
ডিফারেন্সাইজ করা হলো। সেখানে আইন ভঙ্গকারীরা যখন এসে বলে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, তখন বারবার আমার একটা কথা মনে হয়। এক ভদ্রলোক, আমেরিকা একটা প্রভাব আছে, আপনাদেরকে আমি বলি। কথাটা হলো, ইউ মেক মি ফুল ওয়ান্স, shame on you. You make me fool twice, shame on me. বাংলায় বলি, তুমি আমাকে প্রথমবারের মতো বলদ বানাইছো, তোমার লজ্জা হওয়া উচিত। কিন্তু তুমি যখন আমাকে দ্বিতীয়বারের মতো বলদ বানাইছো, লজ্জা আমার হওয়া উচিত। কারণ তুমি যে ভণ্ড, এটা আমি চিনতে ভুল করেছি, এটা চিনতে ব্যর্থ হয়েছি। তাহলে ইংরেজিটা কি? ইউ মেক মি ফুল ওয়ান্স, shame on you. You make me fool twice, shame on me. আপনারা শিওর তো, যারা ধানের শীষে ভোট দিয়েছেন, আপনারা সঠিক জায়গায় ভোট দিয়েছেন এবং দেশটা ঠিক মতো গড়ে উঠবে? দেশটা যদি গড়ে ওঠে, ঠিক মতো গড়ে তোলা হয়, আর আমি যদি ভুল হই, আমার চেয়ে খুশি বেশি কেউ হবে না। আমি একটা কথা কখনো কখনো চিন্তা করি, আমরা শিক্ষিত মানুষকে হয়তো বলি উনি শিক্ষিত মানুষ, উনি হয়তো ভুল করবেন না, উনি মার্জিত মানুষ, উনি হয়তো ভুল করবেন না। আমরা এই ধরনের কথা বলি না? আমরা এই কথাটা বলি। কিন্তু একজন মানুষের মধ্যে যদি পাওয়ার আকাঙ্ক্ষা পায়া বসে, তখন সে তার চরিত্র ভুলা যায়। বাংলাদেশে বিএনপির একজন নেতা আছে, একজন বড় ছাত্র নেতা ছিল, পরে রাজনৈতিক নেতা হয়েছে, ভালো নেতা, ভালো কথা বলে, ভালো চরিত্রের। কিন্তু যেহেতু কোনো পরিবারতন্ত্রের কানেকশন নাই, ভারতের কোনো কানেকশন নাই, উনি তারেক রহমান এবং বিএনপির নেতৃবৃন্দর কাছ থেকেও কোনো সাড়া পাচ্ছিলেন না। এই বিএনপি এবং ভারতের কাছে কানেকশন তৈরি করতে গিয়ে এই লোকটা খুবই একটা কথা বলে ফেলাইলো। কি বলল? মুকেশ্বরী মন্দিরে মুসলমানরা গিয়া নামাজ পড়তে পারবে, আর মন্দিরের পূজারীরা বাইতুল মোকাররমে যাইয়া নামাজ পড়তে পারবে। দেখেন ভদ্রলোকরে আপনারা চিনেন কি? উনি যে কথাটা বলেছে, হাবিবুন নবী খান সোহেল, উনি নিজেও কিন্তু এই কথাটা বিশ্বাস করে না। কিন্তু নির্বাচনের আগে এতটা ডেসপারেট হয়ে গেল, দ্যাট যে কোনো মূল্যে আমাকে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে হবে, বিএনপির দৃষ্টি আকর্ষণ করতে হবে, ভারতীয়দের দৃষ্টি আকর্ষণ করতে হবে। লোকটা শিক্ষিত, লোকটা মার্জিত, লোকটা দেশপ্রেমিক, কিন্তু লোকটা জীবনের এই বয়সে এসে রাজনীতি করে টের পাইল যে হোয়াট ইজ দিস। আমাকে তো রেল লাইনের বাইরে ফেলাই দেওয়া হইলো, আমি তো কারো অ্যাটেনশন পাইতেছি না। আপনি কি জানেন এই লোকটা শেষে কি করছে? তারেক রহমানের সাথে সামান্য একটু দেখা করার জন্য তারেক রহমান যখন নাহিদ ইসলামের বাসায় গেলেন, নাহিদ ইসলামের বাসার সামনে এই হাবিবুন নবী খান সোহেল বিড়বিড়াইয়া হাঁটতেছিল, যদি তারেক রহমানের দৃষ্টিটা তার উপরে একটু পড়ে। দেখেন, আমি মিথ্যা বলছি, তারেক রহমানের দেখা মেলে নাই, তারেক রহমানের সাথে চোখে চোখ পড়ে নাই। অথচ ছাত্রদল যখন হাবিবুন নবী খান সোহেল করত, কি জাদ্রেল নেতা ছিল, জীবন দিয়া যুদ্ধ করছে এই বিএনপির পক্ষে। আজকের তারেক রহমানের দেখা পাওয়ার জন্য নাহিদের বাসার বাইরে গিয়া পদচারণা করে, হেঁটে বেড়ায়, তার দিকে কেউ তাকায় না। কারণ তার পকেটে
20 কোটি টাকা দিয়ে নমিনেশন বাণিজ্য সে করতে পারে নাই। আর যে পারছে, সিলেট 2 আসনের একটা লোকরে দেখেন, যেই লোকটা তারেক রহমানের শুধু দেখা পায় না, তারেক রহমান তার কোলে মাথা, তার ভ্যালু তারেক রহমানের কাছে এবং বিএনপির কাছে অনেক বেশি। হাবিবুর নবী খান সোহেলকে দিয়ে কি হবে? কিছুই হবে না। কিন্তু এই নাসিরউদ্দিন চৌধুরী সিলেট 2 আসনের অধিবাসী যারা, তারা এই লোককে ভোট দিয়ে কি অর্জন করবে আমার তা জানা নাই। যেই লোকটা কথা বলতে পারে না, যেই লোকটা হাঁটতে পারে না, কিন্তু একটা জিনিস পারে, 20 কোটি টাকা দিয়ে নমিনেশনটা কিনতে পারে। তারেক রহমান ওখানে গিয়ে তার কোলে মাথা দিয়ে বসতেও পারবে। হাবিবুর নবী খান সোহেলের মতো, উনি যখন হাবিবুর নবী খান সোহেল সেই মুহূর্তে বলছে এই মন্দির আর মসজিদের কথা, ভাই, রাজনীতিতে পাওয়া দেওয়া, দেয়া নেয়া পাওয়া এগুলো আছে। আপনি নিজের বিবেককে পাশে রেখে অনৈতিকভাবে আপনি যখন একটা কথা বললেন যে দেশের মুসলমানরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে আর মন্দিরের লোকজনরা বাইতুল মোকাররমে গিয়ে নামাজ পড়তে থাকবে পারবে, আপনি তখন কি করলেন জানেন? আপনার ইমানকে বিক্রি করলেন, তার ব্যক্তিত্বকে মাটির সাথে মিশাইয়া দিলেন, নিজের বস্তুকে বিলীন করে দিলেন এই বিএনপির জন্য, তারেক রহমানের একটু দৃষ্টি আকর্ষণের জন্য, ভারতীয় হাই কমিশনারের একটু দৃষ্টি আকর্ষণের জন্য। ড্রামাই যখন করবেন তো সালাউদ্দিনের মতো করলেন না কেন? ড্রামাই যখন করবেন আমির খসরুর মতো করলেন না কেন? ড্রামাই যখন করবেন জাহেদের মতো করলেন না কেন? আব্দুল আওয়াল মিন্টুর মতো করলেন না কেন? এই বয়সে এসে হাবিবুর নবী খান সোহেল, এটা কি আপনার দ্বারা মানায়? আপনি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনার সম্পদ হলো আপনার চরিত্র, আপনার সম্পদ হলো আপনার ব্যক্তিত্ব। সানাউল হক নিরুর দিকে তাকান, যখন দেখেছে তাকে কেউ ডাকে না বা ইজ্জত করে না, সানাউল হক নিরু সাইড লাইনে বসে দেখতেছে, তার দেশপ্রেম মোটেও কমে নাই। জিয়াউর রহমানের প্রতি সানাউল হক নিরুর ভালোবাসা মোটেও কমে নাই। বেগম খালেদা জিয়ার জন্য সানাউল হক নিরুর ভালোবাসা মোটেও কমে নাই। তারেক জিয়ার পা চাটার জন্য বা তারেক জিয়ার একটু দৃষ্টি পাওয়ার জন্য নাহিদ ইসলাম তো দূরে থাক, সে কোথাও যাবে না। আপনি কেন গেলেন? আমরা মানুষরা এটি ভুলে যাই। আমি হাবিবুর নবী খান সোহেলকে প্রমোট করছি না, না সানাউল হক নিরুকে প্রমোট করছি। আমি বাস্তবতাটা আপনাদের আপনাদের চোখের সামনে দেখাচ্ছি। রাজনীতি করতে গেলে মানুষের চাওয়া পাওয়া ধ্যান ধারণা এক্ষেত্রে কতটা মানুষ অসহায়। আমি আপনাদেরকে আজকের খুবই সংক্ষিপ্ত মিনিটে আরেকজনের কথা বলি। আর্মির একজন মেজর, উনি ঢাকায়, আমি আসনের কথা বললে সরাসরি ওনার দিকে চোখ ফেরানো হবে, ঢাকায় উনি এমপি হলেন, ওনার নিজের বাড়ি স্যাক্রিফাইস করা হলো বেগম জিয়ার জন্য, ওনাকে মন্ত্রী বানানো হলো। এরশাদের শাসনামল থেকে যখন বেগম জিয়া এবং বিএনপির উপরে দমন পীড়ন হচ্ছিল, এই লোক সাধ্যমতো চেষ্টা করেছে তারেক রহমান, আরাফাত রহমান কোকো, বেগম জিয়া তাদেরকে রক্ষা করতে ডানে বায়ে যা করার করেছে। বেগম জিয়া তাকে মূল্যায়নও করেছে।
মন্ত্রীও বানিয়েছে। এই লোক, তার আত্মসম্মান বোধ আছে, তার ব্যক্তিত্ব আছে, উনি দেশে গেলেন, দেশে গিয়ে অপেক্ষা করলেন 1 মাস, 1.5 মাস, 2 মাস। তারেক রহমান দেশে ফিরলেন। ওই মেজর সাহেব পা চাটতে গেলেন না, পা চাটতে যাননি, বসেছিলেন। তারেক রহমান কোন প্রকার কৃতজ্ঞতা বোধ, শ্রদ্ধা বোধ, ভালোবাসা, আন্তরিকতা দেখায় কিনা। উনি যখন দেখলেন না, কল করে নাই, ডাকে নাই, মনেও করে নাই, উনি তখন নিজের ইজ্জত, নিজের প্রেস্টিজ, নিজের ব্যক্তিত্ব, ঠিক আছে, উনি দেশের বাইরে আবার চলে আসলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি একবার কল করতে পারতেন। বলছে উনি জানেন আমি দেশে। আমি ওনাকে কল করতে যাওয়ার অর্থ উনি মনে করবে আমি চাওয়ার জন্য গেছি। তারেক রহমান তো আমাকে কিছু দেয় নাই। আমি তারেক রহমানকে দিছি, তার ভাইকে দিছি, তার মাকে দিছি, তার দলকে দিছি। এই বয়সে চাওয়া পাওয়ার কিছু নাই। মেজর সাহেব এক বুক অভিমান নিয়ে চলে আসলেন। হাবিবুন নবী খান সোহেল সে তারেক রহমানের একটু দৃষ্টি পাওয়ার জন্য নাহিদ ইসলামের বাসার বাইরে গিয়ে পদচারণা করেছে, কিন্তু সানাউল হক নিরু বলেছে কোনো দরকার নাই। আর এই মেজর সাহেব বলেছে অ্যাবসলিউটলি নট। চিন্তা করে দেখেন আমরা কোন আদর্শকে পিক করব। আমরা চামচা হব? আপনারা অনেকে মনে করেন আমরা চামচা হয়ে এমপি হব। আপনি যে 2 দিন পরে হাবিবুন নবী খান সোহেল হবেন না, এই হাবিবুন নবী খান সোহেলকে ডেকে কথা বলার জন্য বেগম জিয়া 10 বার কল করেছে। আজকের হাবিবুন নবী খান সোহেল জীবন যৌবন অতিক্রম করেছে দলের জন্য। আজকে তারেক রহমান তাকে ডেকে কথা বলা তো দূরে থাক, তাকে রিপ্লেস করেছে ভুয়া মাহদি আমিন, ভুয়া হুমায়ুন কবির, ভুয়া লোকজনরা, অপু নুরুদ্দিন, অপু, সানি। আরেকটা বিষয় আমি একটু কথা বলতে চাচ্ছি, কথাটা ইম্পর্টেন্ট। ডক্টর জাহেদ নামে একটা উচ্ছিষ্ট আছে, মিস্টার জাহেদ। জ্ঞানী গুণীদের মতো কথা বলতে চায়, নিজেকে ধরেন সরেয়া জানলে নিজে বিসর্গ আগে পড়ে লোকজনকে বুঝানোর জন্য, তার স্পিড অনেক। আজকের জাহেদের নামটা নেয়ার পিছনে কারণ জাহেদ না, কারণ অন্য এক। জাহেদের একটা মন্তব্য আমি শুনাই। বাই দ্য ওয়ে আমি শুনেছি জাহিদকে নাকি তারেক রহমান সাহেব প্রতিমন্ত্রী বানাইছে, না উপমন্ত্রী বানাইছে। তো জাহেদের একটা কথা আমি শুনি। একটা কথা আপনাদেরকে আমি বলি। জামাতে ইসলামের 95% নেতারা যারা স্বাধীনতার পরে জন্মেছে এবং স্বাধীনতার সময় যাদের বয়স ছিল 2-3 বছর, তারা গত 54 বছর একটা কথা বলে আসছে, আমরা রাজাকার না, আমরা বাংলাদেশের নাগরিক, জন্ম নেয়া নাগরিক, বাংলাদেশের প্রতি নাগরিক হিসাবে বাংলাদেশের প্রতি বশ্যতা স্বীকার করি এবং ৭১ সালের যুদ্ধে পাকিস্তানিদের ভূমিকার নিন্দা করি। ৫৪ বছর এটা করেছে।
কিন্তু আজ অবধি যে কোনো জামাত বা শিবিরের লোককে দেখলে এখনো কি বলা হয় না তুই রাজাকার, তুই রাজাকার? বলে না তুই রাজাকার? আজকে আমি আমার এক মুরব্বীর সমালোচনা করি। আমার এক মুরব্বী, যিনি আমার শ্রদ্ধার পাত্র ছিলেন, নিউ ইয়র্কে এলে আমার বাসায় বেড়াতেন, হুমায়ুন আহমেদ সাহেব, উনি নিজে মুক্তিযুদ্ধে উনি এবং তার ভাই জাফর মুক্তিযুদ্ধে না যাওয়ার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদের সাথে শর্ষিনা গিয়া পালায়া ছিল, যাতে মুক্তিযুদ্ধে যেতে না হয়। তারা ইদানিং বইয়ের ভিতরে ডায়লগ পাই আমি, তুই রাজাকার। এখন এই কথাটাকে আমি কেন টানলাম? জাহেদ জানতে চাইছে খলিল বিদেশি নাগরিক, এবং খলিল বলছে বাংলাদেশে সকল নাগরিক অধিকার ভোগ করার জন্য আমি তৈরি, আমি যদি বিদেশি নাগরিক হয়ে থাকি। এখন একটা কথা, চেরি পিক, ইংরেজিতে একটা শব্দ আছে চেরি পিক, অর্থাৎ বেছে বেছে তার রচনা থেকে কয়েকটা শব্দ পিক করবেন আপনার পছন্দ মতো, আলোচনাটাকে শ্রুতিমধুর করার জন্য, দৃষ্টি আকর্ষণ করানোর জন্য। খলিলুর রহমানের একাধিক মন্তব্য আমি শুনেছি। উনি বলেছেন উনি বাংলাদেশের নাগরিক, উনি অন্য কোনো দেশের নাগরিক না, আমেরিকা তো না। উনি যদি বলে আমি বাংলাদেশের নাগরিক এবং অন্য কোনো দেশের নাগরিক না, জাহেদের মতো উচ্ছিষ্টরা, জাহেদের মতো বহুগামী পিতার সন্তানেরা একটা সামান্য কথাকে, প্রয়োজনীয় কথাটাকে মূল্যায়ন না করে তারা অবমূল্যায়ন করে একটা টকিং পয়েন্ট বা ন্যারেটিভ তারা তৈরি করতে চায়। খলিলুর রহমানের কথা উনি বলেছেন। এখন উনি এই জাহেদ, আজকের যদি জাহেদের কাছে কেউ কথা জিজ্ঞাসা করে, জাহেদ এই মুহূর্তে আজকের 2026 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখে জাহেদ খলিলুর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? জাহেদ কি বলবে যে না আমি এখন সন্তুষ্ট, উনি আমেরিকান নাগরিক না, আমি এখন সন্তুষ্ট? জাহেদ এজন্য বলবে না সে সন্তুষ্ট, কারণ খলিল সাহেব তার কোনো পাসপোর্টও দেখায় নাই, তার কাছে কোনো কথাও বলে নাই, কিন্তু জাহেদ বলবে সে সন্তুষ্ট। কারণ কি জানেন? বহুগামী পিতার, বহুগামী মাতার সন্তানরা স্বার্থের জন্য যে কোনো কথাকে তারা যে কোনো সময় উলটপালট করতে পারে। তো জাহেদ আজকের তার আগের কথা যেভাবে বলেছে, আজকের যদি জাহেদকে সামনে কেউ বলে যে how many fathers do you have, why don't you put your birth certificate on your neck so that we can read for 24 hours that you have only one father, এই কথাটা যদি কেউ বলে এটা কি দোষের হবে নাকি কারো রোজা মাকরু হবে? এরপরে আসেন, আরেকটা লোক আছে, এই লোকটার কথাও শুনে। একটা কথা আছে, ওই যে বলছি না সিলেট 2 আসনের নাসির উদ্দিনের কোমর ভাঙ্গা নাসির উদ্দিন, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন নাসির উদ্দিন, বিটুইন হাবিবুন নবী খান সোহেল, বিটুইন এই রুহুল কবির রিজভী? রুহুল কবির রিজভী গত 17 বছরে আন্দোলনের বিভিন্ন জায়গায় টুকটাক ভূমিকা পালন করছে, এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। কিন্তু রুহুল কবির তার জীবিকা ধারণের জন্য, স্ট্যাটাস মেইনটেইনের জন্য উনি কমিটি
বাণিজ্য করছে, পদ বিক্রি করছে, পয়সা নিচ্ছে, ফায়দা বিভিন্ন ভাবে নিচ্ছে। আমি শুনছি লোকজন চাকরি কইরা, সরকারি চাকরি কইরা ঘুষ খায়, কিন্তু রুহুল কবির রিজভির মতো লোকরে দিয়া, এহসানুল হক মিলনের মতো লোকরে দিয়া, আমি আনোয়ার হোসেন খোকনের মতো লোকজনরে দিয়া, ব্যারিস্টার সায়েমের মতো লোকজনরে দিয়া দেখলাম লোকজন কমিটি বাণিজ্য করে। সরকারের থাকার দরকার নাই, তারা কমিটি বাণিজ্য করে। তো তারা এই কমিটি বাণিজ্য করছে। রুহুল কবির রিজভী কি হয়েছে? ওই যে তার অ্যাটেনশন দরকার, এই কথাটা সে কেন বলেছে জানেন? রুহুল কবির রিজভীকে ডিজিএফআই কল করছিল। ডিজিএফআই কে? জাহাঙ্গীর ওয়াকার ডাকছে, ডাইকা বলছে এই খলিলের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউনুস দিয়া দিতেছে, তো আপনারা এটা প্রতিবাদ করেন খলিল সম্পর্কে। খালি কি এই রিজভী, আমি রিজভীর পরেও আরো দু একজন আছে, এই বলছে, তার কথা বলছে সে রজার খলিল, রজার রহমান নামে আমেরিকায় তার সিটিজেনশিপ আছে, বিভিন্ন কথা বলছে। আওয়ামী লীগের উচ্ছিষ্ট রাস্তাঘাটে দেহ বিক্রি করা কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, তারাও বলেছে খলিল নাগরিক, খলিল এইটা, খলিল সেইটা, এবং তারা জঘন্য ভাষা ব্যবহার করে ভিডিও বানাইছে। এখন আজকের যদি রুহুল কবির রিজভীকে বলা হয় জাহেদের মতো যে আপনার মাকে দয়া করে একটু জিজ্ঞাসা করেন তো উনার বিয়ে কয়বার হয়েছে, অথবা বিয়ে হওয়ার আগে উনি কয়টা প্রেম করছে, এবং যখন প্রেম করছে তাদের সাথে যৌন সম্পর্ক ছিল কিনা, এটা যদি রুহুল কবির রিজভীকে আজকের কেউ জিজ্ঞাসা করে, রুহুল কবির রিজভীর কি কোনো জবাব আছে? এখন রুহুল কবির রিজভীকে যদি আবার কেউ জিজ্ঞাসা করে, রিজভী সাহেব এই মুহূর্তে আজকের খলিল সাহেব সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনার মনে আছে হাসিনার পতনের পরে সে রুহুল কবির রিজভী কাইন্দা কাইটা বলছে মাসুম বাচ্চারা আমার দেশটাকে মুক্ত করছে, আবার সাথে সাথে সে এনসিপির লোকজনরে বলে তোরা কারা? এরাই তো রুহুল কবির রিজভী। এখন যাকে মেইন উদ্দেশ্য করে এই সাবজেক্টটা নিয়ে কথা বলা, এই ব্রাহ্মণের কথা শুনেন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? সালাউদ্দিন 9 বছরে তার অর্জন কি? ভারতে থেকেছে, কারো কাছে সরকারিভাবে ওকে বাংলাদেশে কেউ ইন্টারোগেট করে দেখেছে যে ও ভারতীয় এই মুহূর্তে নাগরিক কিনা? তারেক রহমানের কাছে সে কি বলেছে যে আপনি আপনার ব্রিটিশ পাসপোর্ট কি সারেন্ডার করছেন? এখন ও বলছে আপনার কি জ্ঞান নাই? কি বলছে? ইউনূসের জ্ঞান নাই? এই কথাটা বলার যোগ্যতা কি আসলে সালাউদ্দিনের ছিল বা আছে? যে মানুষ জিয়া অরফানেজ ট্রাস্ট, যেই মামলায় বেগম জিয়া হাজতে গেছে, এই টাকাটা সরাইছে, ডানের থেকে বায়ে নিছে, টাকাটা হারাইয়া যায় না, এই সালাউদ্দিন ওখান থেকে উঠাইয়া তার ব্যবসায় খাটাইছে, খাটাইয়া প্রফিট করছে এই সালাউদ্দিন। সালাউদ্দিন প্রফিট করার জন্য যদি টাকাটা না সরাইতো, তাহলে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে কোনো মামলা হইতো না, বেগম জিয়াকে হাজতে নেয়ার কোনো রাস্তাও থাকতো না। এখন বেগম জিয়া এই মামলার সময় এই কথাটা বলে নাই
যে আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম এই টাকাটা কামাল উদ্দিন সাইন করছে এবং এর সাথে সালাউদ্দিন জড়িত, এটা বলে নাই। কারণ খালেদা জিয়ার এই সালাউদ্দিনের বউ সে জানে খালেদা জিয়ার কেমন আত্মীয়, বইনের মাইয়া, ভাইয়ের মাইয়া, চাস্তো ভাইয়ের মাইয়া, এই বেডির নাম হাসিনা। এখন সালাউদ্দিনের মতো লোক যদি ইউনুস সাহেবের মতো লোককে বলে আপনার আক্কল জ্ঞান নাই, আমি সালাউদ্দিন রে এই কথা বলবো না যে তোমার আক্কল জ্ঞান নাই, এটা বলবো না। কারণ কি জানেন, একটা বেঈমান, একটা রক্তচোষা হারামখোর, একটা মিথ্যাবাদী, আপাদমস্তক ভণ্ড এবং দেশদ্রোহী, এদের কাছে আক্কল জ্ঞানের কথা জিজ্ঞাসা করা আমার জন্য সময় অপচয়। সালাউদ্দিন, মির্জা ফাক, গোরখোদক আব্বাস এরা একত্র হয়ে ওয়াকারকে সহায়তা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যেক কর্মকাণ্ডে তারা বাধা দিয়েছে, প্রত্যেকটা কর্মকাণ্ডকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। এখন এক্সকিউজ মি, আপনারা যদি এই সালাউদ্দিনকে কেউ জিজ্ঞাসা করেন যে খলিলের কথা মিথ্যা বলছো যে খলিল বিদেশি নাগরিক, এখন বিদেশি একজন নাগরিক দেশের প্রধানমন্ত্রী হইল, বিদেশি নাগরিক আব্দুল আউয়াল মন্ত্রী মিন্টু মন্ত্রী হইল, ইশরাক মন্ত্রী হইল, আর তুমি রয়ের এজেন্ট হইয়া স্বরাষ্ট্রমন্ত্রী হইলা। আজকের খলিলুর রহমান সম্পর্কে তোমার মন্তব্য কি? ওরে যদি আমি জিজ্ঞাসা করি আপনার মা বিয়ের আগে সম্পর্ক করছিল কিনা, বা আপনার মা যখন আপনার বাপরে বিয়ে করছে তখন আপনি তো গর্বে ছিলেন, আপনার মা অলরেডি প্রেগনেন্ট ছিল, ওইটা কি কইব জানেন? হইতে পারে ওটা আমার মায় করছে, মায় করছে করছে, অসুবিধা কি? আজকের খলিল সম্পর্কে যদি তাকে জিজ্ঞাসা করে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট খলিল, ওই সময় তো বলছিলেন উনি বিদেশি নাগরিক। আজকের খলিল, সালাউদ্দিন কি বলবে? আমার বাবা 10 জন ছিল, আমার মা 10 জনের বাইরে কার কার সাথে ঘুমাইতে গেছে এই খবর তো আর আমার জানার কথা না। কিন্তু আমি মনে করি এর কোনোটাই বলবে না। কারণ এই সালাউদ্দিন পিছনে বসে বলবে আরেক জিয়া একটা বলদ, ওর কোনো আক্কল জ্ঞান নাই, সে কি করছে এর দায়িত্ব আমার না। সালাউদ্দিন তাই বলবে। রওশন এরশাদরে হাসিনা জিজ্ঞাসা করলো যে এরশাদকে মেরে ফেলতে হবে, তাকে বাঁচায় রাখার কোনো কারণ নাই, ভারতের অর্ডার আছে আমার উপরে, এটা করতে হবে। রওশন এরশাদ বলছে আমার দিকে একটু তাকাইয়েন, ওরে নিয়ে যা করার কইরেন। আপনারা ঠিক শুনছেন, রওশন এরশাদ হাসিনাকে বলছে আমার দিকে একটু খেয়াল রাখেন, ওরে নিয়ে আপনার যা খুশি করেন। তাহলে সালাউদ্দিনরে যদি জিজ্ঞাসা করে আজকের খলিল সম্পর্কে তোমার মন্তব্য কি, আমি কোনো ভুল করি নাই, আরেকটা জিজ্ঞাসা করেন, আরেক জানে। তাহলে সার্বিক পরিস্থিতি আরেক খলিল, এটা গেল। এখন খলিল যদি তখন বিদেশি নাগরিক হয়, ইমানের সাথে দুইটা প্রবলেম সে সলভ করতে চাইছে। এক, রোহিঙ্গা সমস্যা, এই রোহিঙ্গা সমস্যার সমাধান আপনি মনে করেন এই তারেক রহমানের দিয়ে হবে? লিখিত নেন, লিখিত নেন। কোন সমস্যার সমাধান তারেক রহমানকে দিয়ে সম্ভব না। একটা সম্ভব, ওটা আর এখন বললাম না।
এবং খলিলুর রহমান সাহেব ডক্টর ইউনূসের পাশে থেকে বেশ কিছু কাজ উনি করতে চেয়েছেন, ওনাকে করতে দেয়া হয় নাই। এখন ডক্টর খলিল যদি বলে, once upon a time I was a straight man like a arrow, you did not give me respect, now I'll become a greatest motherfucker in earth, I'm gonna screw all of you, তাহলে কি খলিল সাহেবের এটা অন্যায় হবে? আমি বাংলায় বলি, খলিল সাহেব যদি এখন বলে, আমি এক সময় সোজা একজন বাংলাদেশী মানুষ ছিলাম, চেষ্টা করেছি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ডক্টর ইউনূসের সাথে থেকে আমি রোহিঙ্গা সমস্যাটা সমাধান করব এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমি বেশ কিছু কাজ করব, তোমরা তখন আমাকে কাজ করতে দাও নাই, কিন্তু এখন আমি ইচ্ছা করে বাংলাদেশের স্বার্থ এবং তোমাদের স্বার্থ সব পাছায় ঢুকাইয়া দেব। খলিল সাহেব কি এটা ভুল করবে? আমি জানি না। এটা যদি করে আমি অবাকও হব না। এখন আমি আজকের জাহেদের কথা বললাম, রিজভির কথা বললাম, সালাউদ্দিনের কথা বললাম। অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আমি তো অ্যাক্টিভিস্ট বলবো না, কয়েকজন লোকজন আছে এই লন্ডনের ডিজিএফআই এর পেইড এক চাকর আছে, তারপরে নাগরিক টিভিতে তার চিকনা হারামখোর আছে, ওর নাম বোধহয় নাজমুল সাকিব না যেন কি, এদের কথায় ওয়াকারের এই আল জাজিরা খ্যাত যে ইডিয়েটটা লন্ডনে আছে ডিজিএফআই এর মল এবং এই নাজমুস সাকিব, এরা কি করছে? ওয়াকার হয়তো ধরে নেন কোনো এক সময় পেশাব করতে গেছে, এখন ওরা পা ধরতে গেছে, এখন পাটা আর পায় না, কারণ বুট বুট জুতা তো পাটা আর ধরতে পারে না। এখন ওয়াকার তো পেশাব করতেছে, পা ধরতে পারে না, হাত প্যান্টের বেল্ট আর ওই জিপার খুলতেছে, বাইরে পাইছে ওয়াকারের নুনু। এই নাজমুস সাকিব আর ওই আল জাজিরা খ্যাত ডিজিএফআই এরা পাও ধরতে পারে না, হাত ধরতে পারে না, বাইরে পাইছে নুনু, ওইটারে মুখে নিয়ে চোষা শুরু করছে, ওই চোষার তারা ছাড়ে না। এখন ওইটা চুষতে চুষতে খলিলের আমেরিকান নাগরিক বানাইছে, খলিলের রজার বানাইছে, খলিলের দর্শক বানাইছে। এখন তারেক রহমানের লগে 10 বছর আগের একটা ছবিরে দিয়ে পোস্ট করে, ক্লোজ টু তারেক। কি আজীব পৃথিবী না? আমি একটু অবাক হয়েছি আমি কি মনে করি খলিলুর রহমান সাহেব একজন যোগ্য মানুষ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে? শুধু পররাষ্ট্রমন্ত্রী না, খলিল সাহেব যোগ্য মানুষ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের দেশের এবং কালচারের সবচেয়ে বড় খারাপ দিক কোনটা জানেন? আমরা যোগ্য মানুষকে মূল্যায়ন করি না, আর যখন মূল্যায়ন করতে যাই তখন তারা আর থাকে না। ঠিক আছে, আমি দুইটা মানুষের কথা, ধরেন আল্লাহ না করুন আমি যদি আজকের মারা যাই, বাংলাদেশের ব্যাপারে আমি দুইটা মানুষের কথা আমি মনে করব। দুইটা মানুষ সত্যিকার অর্থে চাইছিল বাংলাদেশটারে সঠিকভাবে সেট করতে। একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দ্বিতীয় জন ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছিল, আমরা তাদেরকে ধরে রাখতে পারি নাই। আমাদের ভিতরে মির্জাফরের সংখ্যা এত বেশি, আমাদের ভিতরে লোভ এত বেশি, আমাদের ভিতরে বেইমানি এত বেশি,
আমরা ভুলেই গেছি যে আমরা একটা জাতি। আমি যখন আমেরিকায় আসি, আমাদের বাংলাদেশি কয়েকটা লোকজন ছিল। এরা ইন্ডিয়ানদের ধইরা ধইরা পাসপোর্ট বানায় দিত, বাংলাদেশি পাসপোর্ট অ্যাসাইলাম করার জন্য। আমার এখনো মনে আছে। যেই মিলনরে শিক্ষামন্ত্রী বানাইছে, এই মিলন এবং মিলনের ভাই এই কাজটা করত। বাংলাদেশের পাসপোর্ট বানায় দিত ইন্ডিয়ানদের। এবং এই মিলন এবং মিলনের ভাই নিউ ইয়র্কে বসে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট বানায় দিত এম্বাসির থেকে। আমরা তাদেরকে মূল্যায়ন করি। তাদেরকে করি না জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে করি না। ডক্টর খলিলকে এখন পররাষ্ট্রমন্ত্রী বানাইছে যোগ্য মানুষ। আই উইশ হিম গুড লাক। কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলি, কাজ করতে দিতে হয়। আমি মনে করি না খলিলকে তারা কাজ করতে দেবে। হয়তো তারা প্রমাণ করার চেষ্টা করবে খলিলরে আমরা যত যোগ্য মনে করছি খলিল অত যোগ্য না, এটা প্রমাণ করার চেষ্টা করবে। গত 18-19 মাসে ওয়াকার এবং বিএনপির লোকজনরা এবং আওয়ামী লীগের লোকজনরা এবং ভারতীয় উলঙ্গ হয়ে চেষ্টা করেছে ডক্টর ইউনূস যোগ্য না এটা প্রমাণ করার জন্য। তারা সফলও হয়েছে, কারণ ডক্টর ইউনূস চলে যাবার আগে যেই নির্বাচন দেওয়ার কথা ছিল, নিরপেক্ষ একটা ভালো নির্বাচন, যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না, নির্বাচন দিয়ে যাওয়ার কথা ছিল, উনি সেটা পারেন নাই। কারণ ওয়াকার এবং রয়ের 20-30 জন আর্মির জেনারেল এবং বিএনপির নেতৃত্বের সিনিয়র মোস্ট পজিশনে থাকা লোকজনরা এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীরা প্রমাণ করার চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস অযোগ্য, উনি ক্যাপাবল না। তারা এটা প্রমাণ করার চেষ্টা করেছে গত 18 মাসে এবং তারা এই নির্বাচনের মাধ্যমে সফল হয়েছে। একটা কথা আজকের আপনাদেরকে আমি দেখাই, একটা কথা আপনাদেরকে দেখাই, যদি আপনাদের দৃষ্টিটা আকর্ষণ করে। এক সেকেন্ড দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি। একজন মানুষ, ডক্টর ইউনূসের যোগ্যতাটা কোথায় এটা আপনাদেরকে আমি একটু বলতে চাচ্ছি। একটা জায়গায় যোগ্যতা, এই 84-85 বছর বয়সে ওনার চারপাশে কোনো লোকের দরকার নাই, ওনার সানির দরকার নাই, ওনার শিমুল বিশ্বাসের দরকার নাই, ওনার মৃণাল কান্তির দরকার নাই। মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান ছিল, বাইরে গেছে। এখন দেখেন তো ওনাকে চিনেন কিনা? চিনছেন? আবার দেখেন চিনেন কিনা। একজন মুক্ত মানুষের মতো হেঁটে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, হয়তো বা এয়ারপোর্টে। ওনার মনের ভিতরে যদি এটা থেকে থাকে, fuck yourself, let me go, move on.
উইথ মাই লাইফ। আমরা ধরে রাখতে পারলাম না। তার যে অর্জন এবং তার যে মেধা, তার যে দূরদৃষ্টি, বিশ্বব্যাপী তার যে গ্রহণযোগ্যতা, এটাকে আমরা কাজে লাগাতে পারলাম না। আরেকটা কথা, ক্ষমতায় থাকার সময় আমরা ভুলে যাই যেমন একটা সময় আসবে যখন আমিও সাধারণ কাতারে চলে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাগ ধরার জন্য কি কোনো লোক আছে পাশে? নাই। উনি মাথা ঘামাচ্ছে, দেখছেন মুক্ত মানুষের মতো কিভাবে হেঁটে যায়, চিন্তাও করে নাই। উনি আমেরিকায় যাক, পৃথিবীর যেখানেই যাক, হি ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস wherever he goes। কিন্তু আরো একটা দৃশ্য দেখেন, কেমন লাগে একটু তাকায় দেখেন। আসিফ নজরুল এবং রিজওয়ানা শপথ গ্রহণ অনুষ্ঠানে দাঁড়াই আছে। আমির খসরু হাইটা যায়, মির্জা ফাক হাইটা যায়, লোকজন হাইটা যায়। তাদের দিকে ঘুরা একটু সৌজন্যমূলক মিষ্টি হাসিও দেয় না। রিজওয়ানা দাঁড়ায় দাঁড়াইয়া কিচ্চা কিচ্চা হাসতেছিল। এর অর্থ কি জানেন? মির্জা ফাক, আমির খসরু, অন্যান্য লোকজন হাঁটে, তাগো দিকে তাকায় না কেন জানেন? ওদের দিকে তাকায় কয়, তোরা তো মুতের ফেনা, তোদের দিকে আমার তাকানোর দরকার আছে? কিন্তু এই আসিফ নজরুল জীবনে কি দাবি করতে পারবে যে আমি চেষ্টা করেছি? আমি একটা কথা আমি বুঝি না। ফর এক্সাম্পল, আমার জানা মতে বেশ কিছু লোকজন আছে যাদেরকে বিভিন্ন জায়গায় অফার দেওয়া হয়েছে। যেমন আওয়ামী শাসন আমলে কয়েকজন লোককে অফার দেওয়া হয়েছে যে মন্ত্রী বানাবে বা এমপি বানাবে। তারা বলছে না, আমরা এর ভিতরে যাব না। আপনার একটা লোক আছে, খুঁজে দেখেন, এদেরকে বলছে মন্ত্রী হওয়ার জন্য, তারা বলছে না, আমরা হব না। কেন বলছে জানেন? মন্ত্রী হলে ওনাদেরকে কাজ করতে দেয়া হবে না, তারা এজন্য বলছে যে না, তারা মন্ত্রী হবে না। আমি এই আসিফ নজরুল, আমি কি বিশ্বাস করি উনি একজন যোগ্য মানুষ? হ্যাঁ, আমি করি। রিজওয়ানা, আমি কি মনে করি উনি একজন যোগ্য বা ক্যাপাবল মানুষ? হ্যাঁ, আমি মনে করি। কিন্তু সমস্যা আমার একটা জায়গায়, এদের দ্বারা অনেক ভালো কাজ করা সম্ভব হতো, কিন্তু দুইটা কারণে তারা করে নাই বা পারে নাই। এখন বলবে আমরা যতটা পারছি করছি। আই ডোন্ট টেক দ্যাট অ্যান্সার। আই ডোন্ট টেক দ্যাট অ্যান্সার। যতটা পারছি অতটা করছি। আই ডোন্ট টেক দ্যাট অ্যান্সার। কেন পারে নাই? দুইটা কারণ। এক, তাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই। যখন তারা টের পাইছে তাদেরকে সঠিক কাজগুলো করতে দেওয়া হয় নাই, তখন তারা দেশের বদলে নিজের আখের গুছাইছে। আসিফ নজরুল, রেজওয়ানাও এবং অন্যান্য উপদেষ্টারাও যখন দেখছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না, তারা বলছে ঠিক আছে, দেশেরটাও করলাম না, জনগণেরটাও করলাম না, আমার আখের গুছায়া নেই। আসিফ নজরুলও করছে, রেজওয়ানাও করছে। এখন হান্ডু পুলিশের মতো দাঁড়ায় রয়েছে, কেউ তাদের দিকে তাকায় না। আসিফ নজরুলের দিকে আর রেজওয়ানার দিকে আমির খসরু আর ওই সালাউদ্দিন আর মির্জা ফাক না তাকাইলেও কিছু আসে যায় না। আসিফ নজরুল চিন্তা করে যে ঘরে গেলে আমি জানি আমার কোন ব্যাংক অ্যাকাউন্টে কোন জায়গায় কি নামে নামে বেনামে কত মিলিয়ন ডলার পড়ে রয়েছে, এটা আসিফ নজরুল জানে, রিজওয়ানও জানে। তাদের কারোর দিকে তাকানোর দরকার নাই। এখন তারা কি করবে? বড় বড় লেকচার দিবে, বই লিখবে, কলম লিখবে, টেলিভিশনে তাকে সাক্ষাৎকার নিবে। না মনে করে যে আমরা কি হলো,
পরিস্থিতিটাই, ঠিক আছে? পরিস্থিতিটাই। দর্শক শ্রোতা, রোজার দিন আমি এখন শেষ করব। আমি চেষ্টা করেছি আজকের রোজার মধ্যে যতটা কঠিন না হয়ে আপনাদের সাথে কমিউনিকেট করা যায় আমি চেষ্টা করেছি। আমার জন্য দোয়া করবেন। আমি একবার চিন্তা করেছিলাম যে রোজার মাসে হয়তো কোনো আলাপ আলোচনা করব না। আমি এখনো চিন্তা করছি। হয়তো রোজার মাসে শো করব কি করব না এটা নিয়ে আমি এখনো সিওর না। আ আমি মনে করি আমার এখন সপ্তাহে যদি একবার আপনাদের সাথে কথা বলি এটাই হয়তো সঠিক। আমি জানি না। আমি আমার স্টাফ মেম্বারদের সাথে কথা বলবো। আমিও একটু চিন্তা করে দেখি। কারণ আমি আমার এই কথা বলে আমার দেশবাসীকে যদি সচেতন করতে না পারি, এটাও এক প্রকার ব্যর্থতা যে আমি আপনাদেরকে সচেতন করতে পারি না। However, আমার স্টাফরা হয়তো আপনাদের যে মতামত, মন্তব্যে গালি দেন, মন্তব্য করেন, আপনারা লিখে দিয়েন, আমি হয়তো জানবো। কেন যেন আমার মনে হয় এখন সপ্তাহে আমি যদি একদিন কথা বলি that is more than enough. আমার ৪ দিন এভাবে আপনাদের সাথে কথা বলার জরুরি আমি কিছু দেখি না। তবে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমি পুরা সময় দিয়েও যদি আপনাদের সাথে থেকে আমার কাজ করতে হয়, তাতে দেশের একটু ভালো হয়, then it's okay. বাট কেন যেন আমার মনে হয়, আমি কি হতাশ? না, আমি মোটেও হতাশ না। আমি জীবনে কোনোদিন হতাশা আমাকে পায় নাই। কিন্তু একটা জিনিস, যেই মুহূর্তে আমাদের দাঁড়ানো দরকার, ওই মুহূর্তে যদি আমরা দাঁড়াতে ব্যর্থ হই, পরবর্তী সময়ে ওই ব্যর্থতার দায় যখন আমার ঘাড়ে আসে, আমি নিয়ে নেই যে আমরা পারলাম না। আপনারা যারা আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ব্যারিস্টার আরমান ইলেকশন করছে। ইলেকশনে সে জিতছে। তার এগেইনস্ট এ প্রার্থী ছিল সুমনের বোন তুলি। নির্বাচনে ফেয়ার অ্যান্ড স্কোয়ার ব্যারিস্টার আরমান নির্বাচনে জিতেছে। জেতার পরে আরমান এর কাছে গেছে। আ তুলির বাসায় গেছে, তুলির মায়ের সাথে সে কথা বলছে, আলাপ আলোচনা করছে। এটাই করা উচিত। তাই না? আ আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই আমি আলোচনাটা আজকের কনক্লুড করব। ব্যারিস্টার আরমান যখন সুমনদের বাসায় গেল, সুমনের মা আরমানকে যেভাবে রিসিভ করলো আমার চোখে পানি এসে গেছিল। একটা মা, সুমনের মা, আমার মা, আপনার মা, মা তো মা। আমি ভিডিওটা একটু শেয়ার করি। আমার সুমনটা বাইর করতে হইব। হ্যাঁ, আমার আবদার, আমার সুমনটা বাইর করতে হইব আব্বা। এখন পর্যন্ত সুমন ভাইয়ের গ্রুপের সাথে যারা জড়িত হ্যাঁ, তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই। এই পরিবারের সাথে আমি যখন ছিলাম না তখন জুলাই সনদে স্বাক্ষর করেছি। ওকে, এখন সুমনের মা আরমানকে জড়ায় ধরিয়া কাইন্দা বলছে সুমনকে বাইর করতে হবে, এবং আরমানকে সে বাবা বাবা বইলা যেভাবে কথা বলতেছিল আমার চোখ দিয়ে পানি বেড়ে গেছে। আমার মায়ের মৃত্যু মুখ আমি দেখি নাই। ভদ্রমহিলারে দেখে আমার মায়ের কথা আরো বেশি মনে হয়েছে। এখন এই সুমনের বোন বিএনপি নমিনেশন নিল।
আহ, তুলি বিএনপির নমিনেশন নিল। আমি একটা জিনিসে কিন্তু একটু অবাক হয়েছি, তুলি কিভাবে বিএনপির নমিনেশন নেয়। আমি কেন অবাক হয়েছি আপনাদেরকে আমি সত্যি কথা বলি, কেন অবাক হয়েছি। সুমনকে গ্রেফতার করছে রয়ের লজিস্টিক দিয়া। র সুমনের গুমের সাথে জড়িত, টর্চারের সাথে জড়িত। জীবিত আছে কিনা জানি না, আমার ধারণা নাই, মেরে ফেলছে। যদি জীবিত থাকে আমার চেয়ে খুশি বেশি কেউ হবে না। তুলি জানে যে এই মুহূর্তে বিএনপি ভারতের সহায়তায় নির্বাচন করছে, ভারতের রয়ের সরাসরি স্পোর্ট নিয়ে বিএনপি নির্বাচন করছে এবং এই বিএনপি আওয়ামী লীগকে সাপোর্ট করছে। তাহলে সুমনের বোন তুলি কি করে বিএনপির নমিনেশন নেয়? আপনারা চিন্তা করতে পারেন। এই তুলি, এবং তুলির কথাবার্তা মোটেও ভালো না, কারণ তুলির পরিবারটি ইসলাম বিদ্বেষী না, কিন্তু তুলি যেভাবে ননসেন্সের মতো কথা বলা শুরু করেছিল, ইডিয়েটের মতো, ইগনোরেন্টের মতো কথা বলা শুরু করেছিল, আমি তো দেখছি এই বেটির কোনো আক্কেল জ্ঞান নাই। এই তুলি কি করে বিএনপি নমিনেশন নেয়? আমি, আপনারা এক সেকেন্ড একটু থাকবেন, আমি দেখি তুলির একটা কথ্য ভাষার ভিডিও আছে কিনা। নাই, আমি তুলির ভিডিওটা পাই নাই, তুলির ভিডিওটা নাই। তুলি জগৎ ভাবে অ্যান্টি ইসলামিক কথাবার্তা বলা শুরু করে দিল, পারে তো আমার নবীর বিরুদ্ধে অসম্মান কইরা কথা বলা শুরু করলো তুলি, পবিত্র কোরআনের বিরুদ্ধচারণ কইরা কথা বলা শুরু করে দিল তুলি। অথচ সুমন কিন্তু ইসলাম বিরোধী ছিল না, তার মাও কিন্তু ইসলাম বিরোধী না। ইলেকশন হয়েছে, ইলেকশনে আরমান ফেয়ার অ্যান্ড স্কোয়ার ইলেকশনে জিতেছে। তার মা, তুলির মা, সুমনের মা আরমানকে জড়ায় ধরে বলছে সুমনকে বের করতে হবে। কিন্তু বাংলাদেশে কিছু নক্কার মানুষ থাকে, অবিবেচক হারামজাদি থাকে। তুলির বোন, আমি একেও বলবো ওই রকমই একটা হারামজাদি। দেখেন কথাবার্তার নমুনা। জামাত যা করলো আমার বোনের সাথে, আমি কোনোদিনও বাংলাদেশকে ক্ষমা করবো না। ভাই হারায় বসেছিলাম, এই দিন দেখবো জামাত যা করলো আমার বোনের সাথে, আমি বাংলাদেশকে কোনোদিনও ক্ষমা করবো না। আমার বোন 13 বছর রাস্তায়, আবার রাস্তায়। আমি আরমানের দিকে কেমনে তাকাবো? আমি আরমানকে দিকে কেমনে তাকাবো? আমার আরমানকে খারাপ ভাবতেও খারাপ লাগবে, কিন্তু আমি জামাতকে একদম ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আমার বোনটাকে আবার কষ্ট। আমি কিংকর্তব্য বিমূঢ় হই না। এ যদি আমার বোন হতো, আমি জুতা দিয়ে একটা বাড়ি দিয়ে বলতাম শাট আপ। ইন্ডিয়ান দালালি তোদের এত ভালো লাগে? জামাত কি করছে? জামাত আর শিবির তার ভাইরে গুম করছে, নাকি জামাত আর শিবির আপনারে আর আপনার বোন তুলিরে রেপ করছে? হারামজাদি বদমাশ মহিলা। জামাতের কেউ খারাপ কাজ করে থাকলে সে খারাপ। আমি 2 দিন আগে জামাতকে নিয়ে বলছি জামাত পলিসি মেকিং এ খারাপ, বুঝছে তাই খারাপ। কিন্তু এখানে জামাত আসলো কেন? তোর বোন, যারা তোর ভাইরে গুম করছে, যারা তোর ফ্যামিলিরে 13-14 বছর 15 বছর ভোগাইছে, তোর বোন নমিনেশন নিয়ে নির্বাচন করতে গেছে। তুই এখন